সংকটের জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। একটি দলের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ, সংস্কার নিয়ে ধোঁয়াশার পাল্টা অভিযোগ জামায়াতের আগে গণভোট দাবি। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ ভোটের তফসিল ঘোষণা করবে ইসি। আরপিও সংশোধনী নিয়েও দ্বন্দ্ব, জোট করলে দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির। বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ, বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বলছে জামায়াত এনসিপি। আমি সেকেন্ড টাইমার 1 বছর গ্যাপ, তার মানে আমি 2 বছর শেষের জটে পড়ে গেলাম। ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন? ওনাদের উচিত হইব যে আপাতত এই সেশনটা রান করা। প্রতিষ্ঠার আগে শিক্ষার্থী ভর্তি, বিপাকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 11,000 ছাত্রছাত্রী। প্রতারণা বলছে শিক্ষাবিদ, দ্রুত ক্লাস শুরুর আশ্বাস। এবং ঢাকায় প্রতিদিন যত্রতত্র ফেলা হচ্ছে 1000 টন ময়লা। মশা মাছি ইঁদুরের মাধ্যমে বাড়ছে রোগ, বর্জ্যের মিথেন গ্যাসে গরম হচ্ছে নগরী, ব্যবস্থাপনা উন্নত করার আশ্বাস। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। সংসদ ভোট বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবি নির্বাচনের বিরোধিতা না করে। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মতপার্থক্য ততই বাড়ছে। কখনো পেয়ার, কখনো গণভোট, আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তায় আগামী নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। এই সরকার কোনো নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা অদ্ভুত বিষয়। কমিশন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন ভাগ বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 410 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা সেখানে তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল। বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না, কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। এদিন বিকেলে রাজধানীর রমনায় গণসংহতি আন্দোলনের 5ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, যে সংকট তৈরি হয়েছে তার সমাধান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, সেই পথে গিয়ে চলুন। অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকেই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
সংস্কার নিয়ে বিএনপি উল্টে গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক সমাবেশে তিনি একথা বলেন। এদিকে খুলনা হিন্দু সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে জামায়াতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লার 14 গ্রামে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এদিন সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে শ্রমিক সমাবেশ করে স্থানীয় জামায়াত। প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অবাস্তব বিষয়। যারা গণতন্ত্র বিরোধী তারাই গণভোট নিয়ে টালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি। গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করবে। আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। একসাথে গণভোট এবং জাতীয় সংসদ হওয়া একটা অবাস্তব কথা। সমাবেশে মিরপুর জোনের বিভিন্ন কলকারখানার কয়েক হাজার শ্রমিক সহ দলীয় নেতাকর্মীরা যোগ দেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে, নয়তো এর মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি জানান, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ করবে জামায়াত। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। জেনারেল উসমানী উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? আসমা আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করব না ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, আগামী 15 ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিহ্নিত নয় বলেও মন্তব্য তার। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয়। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয় এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসে নাই। রিমু সিদ্দিক, সময় সংবাদ। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে।
আরপিও সংশোধনের এমন বিধানে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে এমন সিদ্ধান্ত অর্থহীন, বিশেষ দলকে সুবিধা দিতেই করা হয়েছে এমন আইন। অন্যদিকে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি। দল দুটি বলছে বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বিতর্কিত হবে সরকার। হাসান ওয়ালির রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দিন দিন মতপার্থক্য বাড়ছে রাজনৈতিক দলগুলোর। অনেকেই সংশয় প্রকাশ করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়েও। এর মধ্যে নতুন করে আলোচনায় আরপিও সংশোধনী। 23 অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের সঙ্গে নেওয়া হয়েছে নিজ দলের প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা। নতুন নিয়মে জোটভুক্ত হলেও জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না শরিক দলের প্রার্থীরা। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ দলটির। এ সংক্রান্ত আইন বাতিলে ইসি এবং আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দলটি। বিশেষ দলকে সুবিধা দিতে এমন সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যের। মেজর দল থাকে তারই মার্কেট ইউজ করে। জামাত আমাদের ধান শেষ নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যারা কন্ট্রিবিউট করতে পারে, যারা জাতীয়ভাবে পরিচিতি, তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যেটা আমাদের পরিকল্পনা, সেটা এইখানে এসে স্থগিত হয়ে যাচ্ছে। কোনো একটা বিশেষ দলকে ফেভার করার জন্য চেষ্টা করা হইতেছে। তবে ইসি সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে ইসি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন দলটির এই নেতা। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। যদি অন্যথা হয় তাহলে কিন্তু একটা প্রতারণামূলক মেসেজ যায়। বিএনপির চাপেই যদি এই ধরনের সংশোধনী আবার আনা হয়, এটা যদি বাতিল করা হয়, তাহলে তো আসলে বারবারই আমরা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্থাগুলো কিন্তু প্রশ্ন করে আসছি, সেইটাই আবার প্রমাণিত হবে। সিদ্ধান্ত থেকে সরলে সরকার এবং নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মনে করে জামায়াত। হঠাৎ করে এটা বিরোধিতা করেছেন একটা ডিসিশন পাকাপোক্ত সব কিছু হওয়ার পরে। আর সরকার যদি এই জায়গা থেকে সরে, তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এখানে কিন্তু নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা অতীতে ছিল ফেসিবাদী আমলে, সে অনাস্থারই এখানে জন্ম দেবে। সরকার বিতর্কিত হবে। গত বছরের 3 অক্টোবর আরও 4 কমিশনের সঙ্গে যাত্রা শুরু করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনাতেও নিজ দলের প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার সুপারিশ করা হয়, যা আমলে নিয়ে এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। হয়নি অধ্যাদেশ, ঠিক হয়নি বিশ্ববিদ্যালয়ের মডেল, অথচ ভর্তি করা হয়েছে শিক্ষার্থী। তাই জটিলতায় পড়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 11,000 ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি করাকে প্রতারণা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আর দ্রুতই ক্লাস শুরুর আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর রাজধানীর 7 কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন নূরনবী ইসলাম। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এক সেমিস্টারের ক্লাস শেষে আগামী বছরের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেখানে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কোনো খবর নেই। আমি সেকেন্ড টাইমার 1 বছর গ্যাপ, এখন এখানে আমার যদি ডিসেম্বরে ক্লাস শুরু হয় 1 বছর গ্যাপ ড্রপ পড়ছে, তার মানে আমি 2 বছর শেষে পড়ে গেলাম। শুধু নূরনবী নন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে 11,000-এরও বেশি শিক্ষার্থী এখন পরিচয়হীন। কোনো বিশ্ববিদ্যালয়ই তাদের দায়িত্ব নিচ্ছে না। তাই বারবার স্মারকলিপি, আন্দোলন ও অনশন করেও মিলছে না সমাধান। ওনারা যদি ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে, তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন? কলেজের পদ্ধতিতে আমাদেরকে ভর্তি নিয়ে ফেলাইছে। এই কারণে ওনাদের উচিত হইব যে কলেজের পদ্ধতিতে আমাদের আপাতত এই সেশনটা রান করা। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে অংশীজনদের মধ্যে মতানৈক্যের পাশাপাশি মৌলিক বিভাগগুলোকে বাদ দেয়া সহ নারী শিক্ষা সংকোচনের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন, এই শিক্ষার্থীরা এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই, ফলে তাদের ক্লাস নেয়া এখতিয়ার বহির্ভূত। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। বর্তমানের যে
কলেজগুলোর স্বাতন্ত্র্য আছে, এই কাঠামো বজায় রেখেই তারপরে যা কিছু করার সেটা করতে হবে। বলা হচ্ছে নতুন একটা বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয় যেহেতু আইন প্রতিষ্ঠিত হয়নি, অধ্যাদেশ হয়নি, ফলে তাদের ক্লাস নেওয়ার বিষয়টা আমরা যদি নিতে চাই এটা আসলে আইন পারমিট করে না। আইন পারমিট করতে গেলে তাদেরকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সব ধাপ সম্পন্ন না করেই শিক্ষার্থী ভর্তি করাকে হঠকারী সিদ্ধান্ত উল্লেখ করে দ্রুত সরকারকে এই শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় নিশ্চিত করার পরামর্শ শিক্ষাবিদদের। বিশ্ববিদ্যালয় হলো না, তার কাঠামো কি হবে, রূপরেখা কি হবে, শিক্ষক কারা হবেন, শিক্ষার্থীর ক্রাইটেরিয়া কি হবে, ক্যাম্পাস কোথায় হবে, অর্থাৎ সব কিছু চূড়ান্ত না করে শিক্ষার্থী ভর্তি করে ফেলা, এটা তো আমি মনে করি যে কেবল ভুল না, এটা রীতিমতো অপরাধ। আর দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। বিলম্ব হবে বলে আমি মনে করি না, দ্রুতই হয়ে যাবে, হয়ে গেলে সবকিছুর সমাধান হবে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি অধ্যাদেশের খসড়ার উপর মতামত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ৭৬টি পদের বিপরীতে আছেন মাত্র ৪৫ জন। তীব্র শিক্ষক সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লক্ষ্মীপুর সরকারি কলেজ। এতে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনও সমাধান মেলেনি। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। ২০০৪ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স কোর্স চালু হয়। কলেজটিতে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত সহ 11টি বিষয়ে অনার্স কোর্স চালু থাকলেও আগের জনবল দিয়েই চলছে এর কার্যক্রম। শিক্ষক কর্মকর্তা ৭৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৫ জন। ১৭ জন বিভাগীয় প্রধানের পদের বিপরীতে আছেন মাত্র ৭ জন, আর ২২ জন কর্মচারীর বিপরীতে আছেন ৭ জন। এতে মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। 2 জন টিচার নিয়ে আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো চলতে আছে, প্লাস অনার্সের ক্লাসগুলো চলতে আছে। আইসিটি শিক্ষক, বাংলা এবং ইংরেজি শিক্ষকের স্বল্পতা রয়েছে। পরীক্ষা সামনে চলে আসছে, এতে করে আমাদের ভবিষ্যৎ সামনে হুমকির মুখে। আমাদেরকে উপযুক্ত শিক্ষার অভাব রয়েছে, যার কারণে আমরা সঠিক শিক্ষাটা পাই না। স্যারদের সংকটটা কোনোভাবে মেটানো যায় তাহলে আমাদের ক্লাসের কার্যক্রমগুলো সুন্দরভাবে হবে। শিক্ষকরা বলছে, শিক্ষক সংকট থাকায় অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনও সমাধান মেলেনি। সবগুলা ক্লাস মেনটেন করা আমাদের জন্য আসলেই খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ক্লাসগুলোকে গতিশীল করার জন্য অতি দ্রুত ডিপার্টমেন্টগুলোতে শিক্ষকের নিয়োগ দেওয়া দরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, ওনারা আমাকে এই ব্যাপারে আশ্বস্ত করলে এখন পর্যন্ত আমি আশানুরূপ সাড়া পাইনি। তারপরেও তাদের শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। 1964 সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর সরকারি কলেজ 1980 সালে জাতীয়করণ হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে অনার্স মাস্টার সহ প্রায় ৯,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। যেখানে সেখানে ফেলা ময়লা শুধু দুর্গন্ধই নয়, ছড়াচ্ছে নানা সংক্রামক রোগ। মশা, মাছি ও ইঁদুরের মাধ্যমে বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু সহ নানা রোগ বালাই। আবার পচনশীল বর্জ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাস বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা ও জলবায়ু সংকট। ঢাকার 2 সিটি বলছে, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্টে। ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় ৮,০০০ টন বর্জ্য। এর মধ্যে প্রায় ১,০০০ টন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হচ্ছে না। যেখানে সেখানে ছড়িয়ে নানাভাবে পরিবেশ দূষণ করছে এগুলো। এইখান থেকে সাধারণ মানুষ হেঁটে গেলে তার জ্বর উঠবে মশার কামড়ে। শিশু, মহিলা, বাচ্চারা যারা এই রাস্তা চলাচল করে তাদের সবার জন্য অসুবিধা হচ্ছে। এই ময়লাটা নির্দিষ্ট স্থান অবশ্যই ফেলা উচিত। জনসচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি তৈরি করেছে এই পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াই ল্যান্ডফিল্ডের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সামনে, এবং এই প্ল্যান্টে পাশাপাশি 2টি পুকুর রয়েছে। পুকুরের ওই পাশে যে পুকুরটি রয়েছে সেখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত বর্জ্য এখানে আসে সেটার রস বা যে বিষাক্ত পানিটি সেটি কিন্তু এসে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এখানে এসে জমা হয়, এবং সেইখান থেকে ফিউরাস সালফাইড, লাইম পাউডার এবং পলিমার, এই 3টি কেমিক্যালের মাধ্যমে পরিশোধিত করে আমার ঠিক পাশের পুকুরে এনে ফেলা হয়, এবং সেইখান থেকে 3টি পুকুরের মাধ্যমে উপরে আরও 3 ধাপে পরিশোধিত করে তারপর পার্শ্ববর্তী নদী বা খালে এনে ফেলা হয়।
এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ড্রেনেজ ব্যবস্থাপনায় বর্জ্য থেকে পানি নিষ্কাশনের কথা ছিল তা ময়লার স্তূপেই আটকে আছে। নিচে কিন্তু প্রচুর ময়লার মিথেন গ্যাস তৈরি হয়। সেই মিথেন গ্যাসটার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে পাইপ কানেক্ট করে একটি পাইপের মাধ্যমে এই গ্যাসটাকে বের করে দেয়, যাতে নিচে মিথেন গ্যাসটা জমে থেকে কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনা না ঘটে। একদিকে দূষিত বর্জ্য থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, অন্যদিকে পচনশীল পদার্থ থেকে নির্গত গ্যাসে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। এই যে আমাদের যে ডেঙ্গি, চিকেনগুনিয়া এই আউটব্রেকগুলো হচ্ছে, এর সাথে কিন্তু যদি আপনি দেখেন প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবে কিন্তু হচ্ছে। জৈব বর্জ্য বা খাদ্য বর্জ্যগুলো থাকলে সেখানে জীবাণু বা পোকামাকড় আকর্ষিত হয়, পাখি বা অন্য কোনো মাধ্যমে এটি মানুষের সমাজে ছড়িয়ে পড়ে মানুষের জন্য ক্ষতিকর হয়। বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর উত্তর সিটি কর্পোরেশন বলছে পরিবেশ দূষণের প্রভাবক মিথেন গ্যাস কমিয়ে আনার কথা। যদি আমরা একটু সচেতন থাকি, আমরা যত ময়লাগুলি না ফেলে, আমরা যদি সেগ্রিগেট ওয়েতে ময়লাগুলি বিভিন্ন ডাস্টবিনে ফেলি, আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমবে বলে আমার কাছে মনে হয়। একটা কোরিয়ান কোম্পানির সাথে বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তিতে খুব সহসাই যাবে, তখন এই ল্যান্ডফিলে যে মিথেন গ্যাসগুলো রয়েছে, গ্রিন হাউস গ্যাস, এগুলোকে আপনার প্রপারলি ম্যানেজ করে ইকুইভ্যালেন্ট কার্বনে রূপান্তর করা হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কেবল পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি এখন জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার অন্যতম চ্যালেঞ্জ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য আক্তার হোসেন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 12 অক্টোবর নাইখংছড়ির তমরু সীমান্তে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর ঢাকার সিএমএইচে মৃত্যু হয় তার। রাতে খবর নিশ্চিত করেন বিজিবির কক্সবাজার 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম। তিনি জানান, আক্তার হোসেনকে শনিবার সকালে হেলিকপ্টারে তার গ্রামের বাড়ি ভোলায় নেওয়া হবে, সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হবে তাকে। সিলেটে নিজ বাসার ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক। শুক্রবার সকাল 6:30 থেকে 9টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ। স্বজনরা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন তিনি। সকাল 9টার দিকে পরিবারের সদস্যরা খুঁজে না পেয়ে ছাদে গেলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ সিঁড়ির পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল ভিজিট করে এসেছি। আমাদের এখানে ডিসি, এডিসি, এসি, তারপর ইন্সপেক্টর, থানার ওসি সবাই গিয়েছে। একই সাথে সিআইডি, পিবিআই তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সুরতাল করেছি, পোস্টমর্টেম করার জন্য লাশ নিয়ে আসা হয়েছে। কার্যক্রম চলমান আছে। মানসম্মত পণ্য তৈরি করেও ব্র্যান্ডিং ঘাটতিতে পড়ে আছে চামড়া, হস্তশিল্প, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন সম্ভাবনাময় শিল্প খাত। শুধু আন্তর্জাতিক বাজার নয়, দেশীয় বাজারেও হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা। বৈশ্বিক বাজার দখলে নিতে অভ্যন্তরীণ বাজারেও ব্র্যান্ড ইমেজ তৈরিতে গুরুত্ব দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন অনুপ দত্ত। রাজধানী ঢাকার অদূরে সাভারের এই কারখানায় তৈরি হয় বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের ব্যাগ, মানিব্যাগ, বেল্ট সহ বিভিন্ন পণ্য। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়ায় পুরোটাতে জড়িত দেশীয় কর্মীরা। রফতানি নির্ভর খাতে যুক্ত হতে পেরে তারাও সন্তুষ্ট। ভালো লাগে তো, আমরা দেশের জন্য কিছু করতে পারি, কারণ আমাদের এখানে যদি একটা রেমিটেন্স আসে, আমরা এখান থেকে যে স্যাম্পলটা তৈরি হয় ওটা বাইরে যায়, বাইরে যাওয়ার পর বায়ার যদি পছন্দ করে তাহলে ওটার উপর অর্ডার দেয়। বিভিন্ন দেশের পণ্য আমাদের ফ্যাক্টরি থেকে রপ্তানি করা হয়, তার মধ্যে সবচেয়ে বড় হলো জাপানিজ কোম্পানি, সাথে আমরা ডিল করি। শুধু এই কারখানাতেই নয়, দেশে এমন হাজারো কারখানায় মানসম্মত পণ্য তৈরি হচ্ছে। দেশ জুড়ে গড়ে উঠছে নতুন নতুন শিল্প। কিন্তু আন্তর্জাতিক বাজারে তো দূরের কথা, দেশীয় বাজারে টিকে থাকতে নানা চ্যালেঞ্জে পড়ছেন উদ্যোক্তারা। কারণ সঠিক ব্র্যান্ডিং এর ঘাটতি, বিশেষ করে হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া শিল্প কিংবা তথ্য প্রযুক্তি খাত, সবখানেই দেখা যাচ্ছে একই চিত্র। বিদেশে কাস্টমারের সাথে B2B-তে আমরা বিজনেস করি। কাস্টমারের ব্র্যান্ড উই আর মেকিং ফর দেম। হ্যান্ডিক্রাফট হচ্ছে একটা পোটেনশিয়াল প্রোডাক্ট যেটা বিদেশিরা আমাদের কাছে পারচেস করবে।
সো হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে যদি বাংলাদেশের ব্র্যান্ডিং হয় তখন হ্যান্ডিক্রাফটসের সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা ব্র্যান্ডিং করতে পারবো, তখন মেড ইন বাংলাদেশ এই আস্থাটা বিদেশের কাছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে মোট রফতানি হয়েছে 4,828 কোটি 39 লাখ ডলারের পণ্য, যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় 8.58% বেশি, যার অধিকাংশই আমদানি করা প্রতিষ্ঠানের নামে বাজারে বিক্রি হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে নিজস্ব ব্র্যান্ড ইমেজ বাড়াতে হলে দেশের বাজারে সুনাম তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে, এতে আস্থা পাবে বৈশ্বিক ক্রেতারা। ভ্যালু চেনের সঙ্গে আরেকটু অঙ্গাঙ্গিভাবে জড়িত হতে হবে। মোস্টলি তো ওয়েস্টার্ন কনজিউমার, তাদের সঙ্গে বোঝা তারা কোনটাকে পছন্দ করবেন, এটার জন্য অবশ্যই ইন্ডাস্ট্রিকে ভালোভাবে কিন্তু গবেষণা করতে হবে এবং সেখানে কিন্তু পয়সা খরচ করতে হবে। ওভারঅল কান্ট্রি ইমেজ এবং ইন্ডাস্ট্রি ইমেজও কিন্তু ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে নিজস্ব পরিচয় তৈরি করতে পারলেই দেশের শিল্প খাত হতে পারে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, তাই এখন শুধু দরকার একসাথে কাজ করার, গুণগত মানের পাশাপাশি বিশ্বমানের ব্র্যান্ডিং নিশ্চিত করার। তাহলেই মেড ইন বাংলাদেশ হয়ে উঠবে এক আস্থার প্রতীক, আর বাংলাদেশ পৌঁছে যাবে বৈশ্বিক ব্র্যান্ডের শীর্ষ সারিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, সাভার, ঢাকা। জামালপুর মাদারগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে 2 শিশু। এলাকাবাসী জানান গোসলে নেমে নদী তীরে বাঁধা নৌকায় ওঠে 5 শিশু। খেলতে খেলতে নৌকার সঙ্গেই ডুবে যায় তারাও। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে 3 শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাকি 2 জনের সন্ধানে শনিবার ফের অভিযান শুরু হবে। মর্মান্তিক এই ঘটনায় 5 শিশুর পরিবারেই চলছে শোকের মাতম। জামালপুরের মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকার ঝিনাই নদীর আনারবাড়ির ঘাটে গোসল করতে নামে 5 শিশু। নদী তীরে বাঁধা নৌকায় উঠে খেলতে শুরু করে তারা। হঠাৎ নৌকাটি উল্টে গেলে পানিতে তলিয়ে যায় সবাই। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনার পর 5 শিশুকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। খবর পেয়ে 8 বছর বয়সী পলি আক্তার ও ছায়েবা আক্তার ও 7 বছরের আবু হাসানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও নিখোঁজ রয়েছে 13 বছর বয়সী কুলসুম ও 10 বছরের বৈশাখী। এটা খুবই দুঃখজনক। এই বাচ্চাটা আমার ভাইস্তার ঘরের নাতিন। আমরা বেলা 4টার সময় সংবাদ পাইলাম নদীতে পড়ে মারা গেছে। আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে। আমাদের এই বাংনি আমগরে নাতিপুতি মনে করেন যে আমগরে একটা ফ্যামিলির মতো একসাথে 5টা জীবন চলে যাওয়া, এটা খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক। আমরা খুবই কষ্ট পেয়েছি শুনে। সন্তান হারিয়ে 5টি পরিবারে চলছে শোকের মাতম। এলাকাবাসীও মর্মাহত। এটা হৃদয় বিদারক ঘটনা, শুনে খুব আমরা শোকাহত। নিখোঁজ 2 শিশু সন্ধানে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 7টা 20 পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান ছিল। রাত্রিকালীন আমাদের উদ্ধার কাজ পরিচালনা করা ডিপার্টমেন্টের নিষেধ থাকাতে এখন 7টা 20 মিনিটে আমরা উদ্ধার কাজ আপাতত স্থগিত করেছি। এর মধ্যে আমরা 3টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। একটি ছেলে 2টি মেয়ে। আমাদের উদ্ধার কাজ আপাতত স্থগিত। আগামী দিন সকালে আমরা আবার উদ্ধার কাজ পুনরায় আরম্ভ করিব। পানিতে ডুবে শিশু মৃত্যু ঠেকাতে সচেতনতা তৈরির পরামর্শ ফায়ার সার্ভিসের। সময় সংবাদ, জামালপুর। দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই সড়কে চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি, অথচ প্রতিনিয়ত এই মহাসড়কে ঝরছে প্রাণ। পুলিশের তথ্য মতে চলতি বছরের প্রথম 10 মাসে ফেনীর 27 কিলোমিটার অংশে অন্তত 66 জন নিহত হয়েছেন। তবে পুলিশ ও সড়ক বিভাগ বলছে মহাসড়কটিকে 10 লেনে উন্নীত করা সহ সার্ভিস লেন নির্মাণ ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম 4 লেনের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে, অথচ প্রতিনিয়ত এই মহাসড়কে দুর্ঘটনায় কেড়ে নিচ্ছে অনেক প্রাণ।
পুলিশের তথ্য মতে চলতি বছরের প্রথম 10 মাসে এই মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশে অন্তত 66 জন নিহত হয়েছেন। তবে স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। ত্রুটিপূর্ণ সড়ক, ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন চলাচল এবং চালকদের বেপরোয়া গতির মানসিকতা সহ বিভিন্ন কারণে দুর্ঘটনা বাড়ছে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ছোট যানবাহনগুলো হুট করে আপনার বাম থেকে ডাইনে নিয়ে নেয়, তখন আতঙ্ক হয়ে আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। আমরা চাই মহাসড়ক বড় গাড়ির জন্য আলাদা লাইন, ছোট গাড়ির জন্য আলাদা লাইন। হঠাৎ একটা গাড়ি উঠে চলে যায়, তারপর আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে যায়, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উপযোগী পরিবহন যোগাযোগ ব্যবস্থা এবং দুর্ঘটনা রোধ করতে হলে হাইরোডকে নিরাপদ করতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশে এই মহাসড়কের দুধারেই এমন প্রায় শতাধিক গ্রামীণ সড়ক মিলিত হয়েছে। মহাসড়কের তুলনায় নিচু এ সকল সড়ক থেকে যখন পরিবহন বা বিভিন্ন ধরনের গাড়ি মহাসড়কে উঠে তখনই প্রায় ঘটে দুর্ঘটনা, ঘটে প্রাণহানি। এই প্রাণহানি থেকে বাঁচতে স্থানীয়রা দাবি জানিয়েছেন যাতে মহাসড়কের দুপাশে সার্ভিস লেন তৈরি করে সে সকল পরিবহন চলার নির্বিঘ্ন ব্যবস্থা করা হয়। দুর্ঘটনা রোধে পুলিশের নিয়মিত তদারকি জরুরি বলছেন এলাকাবাসী। আমার আপন বাগিনা একটা এখানে মারি গেছে এই জায়গায়, এখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকেও না। বড় গাড়ির কাছে ছোট গাড়ির কোনো 2 টাকার দামে নেই। তবে পুলিশ ও সড়ক বিভাগ বলছে মহাসড়কটিকে 10 লেনে উন্নীত করা সহ সার্ভিস লেন নির্মাণ ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। ওভারটেক করতে যেয়ে অনেক দুর্ঘটনা সংঘটিত হয়। তাদের জন্য যদি আলাদা আলাদা বা রাস্তা সড়ক নির্মাণ করা হয় বা লেন নির্মাণ করা হয়, আমার মনে হয় দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সড়ক নিরাপত্তার বিষয়টা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছে। এই প্রকল্পটার অলরেডি ডিজাইন শেষের দিকে আমি যতটুকু জানি, যদিও প্রকল্পটি ঢাকা থেকে সবকিছু প্রস্তুত করতেছে। ঢাকা চট্টগ্রাম 4 লেনের এই মহাসড়কের দৈর্ঘ্য প্রায় 190.5 কিলোমিটার। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। কুমিল্লায় প্রায় 4 বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত 3টি নতুন রেল স্টেশন। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, যাত্রীরা বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। স্টেশনগুলো হয়ে উঠেছে আড্ডার জায়গা। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে নির্মাণ করা হয় নতুন ভবন, প্ল্যাটফর্ম ও ওভারব্রিজ, বসানো হয় আধুনিক যন্ত্রপাতি। সবকিছুই প্রস্তুত ছিল যাত্রী সেবার জন্য। তারপরও চালু হয়নি কুমিল্লার ময়নামতি, আলীশ্বর ও নাউটি রেল স্টেশন। ভবনের সব কক্ষ বর্তমানে তালাবদ্ধ, পরিণত আড্ডার জায়গায়। চুরি হয়েছে অনেক যন্ত্রাংশ। স্থানীয়রা বলছেন এভাবে ফেলে রাখলে ভবনগুলো নষ্ট হয়ে যাবে আর সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে। গভর্নমেন্টের এই টাকা মানে এতগুলা টাকা কোন মাথায় এখানে অপচয় করলো, এটা আমার পার্সোনালি এটা আমার বোধগম্য না। পরে এখান তো আমার কোনো সুফল দেখতে পাচ্ছি না। এটার কারণে উল্টে আমি দেখতেছি যে এখানে বখাটেদের আড্ডা হয়ে গেছে। প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে খুব সুন্দর মনোরঞ্জন করে স্টেশনগুলো তৈরি করা হয়েছে। 4 বছরের ভিতরে একটা ট্রেন এখানে দাঁড়ায় না। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হচ্ছে না স্টেশনগুলো। পদায়ন হলেই শুরু হবে কার্যক্রম। স্টেশন মাস্টার রিসেন্টলি নিয়োগ করা হয়েছে, ওদের ট্রেনিং অবস্থায় আছে, ওদেরকে পোস্টিং দেওয়া হলে স্টেশনগুলি আবার চালু হবে। এগুলো তো টুকিটাকি কিছু যন্ত্রাংশ চুরি হয়েছে, সেটা আবার রিপ্লেস করা হলে যেহেতু অতিরিক্ত যন্ত্রাংশ দেওয়া আছে, ওই যন্ত্রাংশ থেকে এখন আবার রিপ্লেস করা হবে আর কি। রেলপথ কর্তৃপক্ষের তথ্য মতে 3টি রেল স্টেশনে নির্মাণে ব্যয় হয় প্রায় 100 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। প্রায় 3 মাস পর দৃশ্যমান হলো রাঙামাটির ঝুলন্ত সেতু। প্রত্যাহার করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। এতে আবারও কর্মচাঞ্চল হয়ে উঠেছে পর্যটন স্পটে। হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাসমন্নার ছবি নিয়ে রিপোর্ট। পূর্ব ও পশ্চিমে সবুজে ঘেরা ছোট বড় পাহাড়, অন্যদিকে স্বচ্ছ পানি, তার মাঝে নয়নাভিরাম ঝুলন্ত সেতু। গত 30 জুলাই কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে যায় রাঙামাটির ঝুলন্ত সেতু। পানি কমায় 23 অক্টোবর আবারও তা দৃশ্যমান হয়। বর্তমানে দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করতে প্রস্তুতি চলছে কর্তৃপক্ষের। এটা অনেকদিন ডুবান ছিল পানির মধ্যে, আমরা অনেক ডাকি, এটা আমরা যাতায়াত করতে পারছি, অনেক ভালো লাগলো। ডুবে থাকার কারণে এটা অনেকে দেখতে পারে নাই, আজকে আমরা আসার পর দেখলাম এটা আবার দেখার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, পানি কমে গেছে। টাকা পয়সা খরচ করে আসছি, তার মানে বিফলে যায় নাই। আগে ডুবানো ছিল তখন বেচা কিনা কম হয়েছে, এখন বীজটা যখন উঠে গেছে এখন বেচা কিনা মোটামুটি হইতেছে। ঝুলন্ত সেতুটির সংস্কার শেষ হলে পর্যটকদের ভিড় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরাও লোকসান কাটিয়ে উঠতে পারবেন, জানালো পর্যটক কর্পোরেশন। সামনে যে পর্যটন মৌসুম, আগত টুরিস্টরা তারা কাঙ্ক্ষিত বিনোদন উপভোগ করতে পারবে এবং
আমাদের যে 3 মাসে যে একটা আর্থিক ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারবো। প্রতি বছর 1 লাখের বেশি মানুষ ঝুলন্ত সেতু দেখতে রাঙ্গামাটি আসেন। সময় সংবাদ, রাঙ্গামাটি। 1 বছর আগে বন্যায় ভেঙে যায় চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার মেহরন খালের সেতুর 2 পাশের সংযোগ সড়ক। এরপর সংস্কার না হওয়ায় নিজেরা মেঠো পথ তৈরি করে চলাচল করছেন স্থানীয়রা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার অন্তত 11 গ্রামের বাসিন্দাদের। শিগগিরই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। খালের উপর সেতু, তবে তাতে উঠতে হচ্ছে মেঠোপথ ব্যবহার করে। 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহরন এবং চারটভাঙ্গা সড়ক। ওই সময় মেহরন খালের সেতুর দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর আর সংস্কার না করায় নিজেরাই মেঠোপথ তৈরি করে চলাচল করছেন স্থানীয়রা। মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার অন্তত 11টি গ্রামের মানুষ এই সড়কটি ব্যবহার করলেও কোনো যানবাহন যেতে পারছে না এই সড়কে। এই কারণে চরম ভোগান্তি এলাকাবাসী। শীঘ্রই মেরামতের দাবি তাদের। যে কষ্টে আইসি আর চলছি আর কইতে নাই, আমগো একটা রাস্তার আমরা প্রয়োজন। ভোটের ব্যাপার আসলে যেই দলে যায় আমরা 100% ভোটে আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয় আমাদের এই গ্রামের ভোটে, কিন্তু আমরা অবহেলিত। আমাদের এই রাস্তার পরিবর্তে সরকার দ্বারা আমরা উন্নত সার কি চাই। ব্রিজ হয়েছে কিন্তু আমাদের রাস্তা যোগাযোগ ব্যবস্থা ঠিক নাই। আমরা আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই দ্রুত এই রাস্তাটা মেরামত করার যেভাবে হোক করার দরকার। তবে শীঘ্রই সড়ক সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনের। মানে সেতু আছে, সুতরাং সংযোগ সড়কটা শুধু আমাদের সংস্কার করে দিলেই মানুষের জন্য চলাচল উপযোগী হয়ে যাবে। সুতরাং আমরা এটা কাবিখা আছে, এই মুহূর্তে আমাদের এই কর্মসূচি চলমান আছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এই সংযোগ সড়কটা আমরা নির্মাণ করে দিব, যাতে জনগণ ভালোভাবে চলাচল করতে পারে আর কি। 2 দশক আগে মেহরন এবং চারটভাঙ্গা সড়ক ও সেতু নির্মাণ করে LGED। বর্তমানে প্রতিদিন অন্তত 2000 মানুষ সড়কটি ব্যবহার করেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বান্দরবানের লামায় বেশিরভাগ সময় বন্ধ থাকে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এতে ন্যূনতম সরকারি চিকিৎসা সেবা বঞ্চিত দুর্গম এলাকার মানুষ। পরিবার পরিকল্পনা বিভাগ জানিয়েছে, জনবল সংকটে নিয়মিত চালু রাখা যাচ্ছে না স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইনিজাকের। তালাবদ্ধ স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি চিকিৎসা সেবা বঞ্চিত দুর্গম এলাকার মানুষ। 2020 সালে বান্দরবানের লামার সরই ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয় 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এখান থেকে সেবা নিতে পারতেন প্রত্যন্ত এলাকার মানুষ। অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত আসেন না চিকিৎসকরা। এতে বেশিরভাগ সময় বন্ধ রাখা হয়, থাকে না পর্যাপ্ত ওষুধও। চরম ভোগান্তিতে স্থানীয়রা চিকিৎসা নিতে বাধ্য হয়ে যেতে হয় পাশের জেলায়। কিছুদিন পর পর রং করে, কিছুদিন পর পর আপনার ফ্যান ঠিক করে, লাইট ঠিক করে, কোনো কার্যক্রম এখানে চালুই নাই। এখানে তো কোনো চিকিৎসা চলতেছে না। ডাক্তার আসতেছে সপ্তাহে একদিন আসে, ওখানে ওষুধও দেয় কম। আমরা এখন জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে যেন আমরা এখান থেকে সঠিক সেবাটা পাই। জনবল না থাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালু রাখা সম্ভব হচ্ছে না জানিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। অবকাঠামো আছে, কিন্তু আমাদের জনবল এখনো দেওয়া হয় নাই, যার কারণে এটা আমরা চালু করতে পারতেছি। আমাদের সমস্যা হচ্ছে বর্তমানে আমাদের কোনো ওষুধপত্র সাপ্লাই নেই, আর যে পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা ঠিক মতো পাচ্ছি না। 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় 4 কোটি 4 লাখ টাকা। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন ভোরের সময়। কোনোভাবেই বন্ধ হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের প্রবেশ। গত 1 বছরে মাদক ছাড়াও অন্তত 250 কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বিজিবি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে চোরা কারবারিদের তালিকা করে পুনর্বাসন করা প্রয়োজন। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের 73 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিভিন্ন সময়ে এই সীমান্ত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় পণ্য। একই সঙ্গে আসছে মাদক দ্রব্য। বর্ডারের মাধ্যমে মাদকগুলো আসে, আর এইগুলো মনে করেন যুব সমাজের ছোট ছোট ছেলেরা এসব গ্রহণ করে।
নেশায় আসক্ত হয়ে পড়ছে। এলাকার মধ্যে কিছু লোক আছে যারা বর্ডারের সাথে পাচারকারের সাথে সম্পর্ক। গত এক বছরে বিজিবির হাতে ধরা পড়েছে মাদক ছাড়াও অন্তত 250 কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য। এই বর্ডারে চোরাচালান সবসময় ছিল। চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না, বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে। বিভিন্ন বাহিনীর সাথে আমাদের অব্যাহত আছে এবং পার্শ্ববর্তী ব্যাটালিয়নগুলোও আমরা সমন্বিতভাবে করছি এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। এবং আমাদের এই জব্দকৃত মালামাল স্পেশালি ট্রেনে যেটা যায় সেটা হচ্ছে আপনার বাজিগুলা যায়, সেগুলো আমরা ধরছি। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সীমান্ত এলাকায় চোরাচালান রোধে চোরাকারবারিদের তালিকা করে তাদের পুনর্বাসন করা প্রয়োজন। যারা চোরাচালানের সাথে জড়িত সেটা বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার কাছে কিন্তু তাদের তালিকা আছে, তাদেরকে বিকল্প পন্থায় পুনর্বাসিত করা যায় কিনা। গত এক বছরে পণ্য পাচারকালে বিজিবির হাতে আটক হয়েছে 143 জন চোরাকারবারি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার পর ইলিশের আশায় সাগরে যাচ্ছেন কক্সবাজারের লাখো জেলে। প্রতিটি ঘাটেই ট্রলারে জাল, রশি, তেল ও বরফ তোলার ব্যস্ততা। জলদস্যুদের ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার তাগিদ মৎস্য ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহরের মাঝির ঘাট, জেলেদের ব্যস্ততার শেষ নেই। সাগরে যেতে নিচ্ছেন প্রস্তুতি। শুধু মাঝির ঘাট নয়, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর 6 নম্বর ফিশারি ঘাট, নুনিয়ার ছড়া সহ চেয়ারম্যান ঘাটে ট্রলারে অবস্থান করছে জেলেরা। সাগরে মাছ শিকারে যেতে ট্রলারে তারা মহাব্যস্ত। তারা বলছেন ইলিশের আশায় উপকূল ছাড়ছেন তারা। মাছ পেলেই হাসি ফিরবে মুখে। তেল লইছি, বরফ লইছি, আপনার চাল লইছি। এখন আল্লাহর উপর নির্ভর করিয়া আমরা সাগরে রওনা দিছি। জেলেরা বলছেন চলতি বছরে সাগরে ইলিশ তেমন ধরা পড়েনি। বারবার বৈরী আবহাওয়ায় উপকূলে বেকার সময় পার করেছেন তারা। অনেক ব্যবসায়ী ঋণ পরিশোধের জন্য বিক্রি করে দিয়েছেন ট্রলার। আবহাওয়া খারাপ ছিল, তাও যেতে পারিনি। এই কদিন বন্ধ ছিল, এখন যাইতে আছি ইলিশ মাছের আশায়। ইলিশ মাছ চাইলে মনে হয় নিজের ফ্যাট চলবো। আমরা বর্ডারে আমাদেরকে দেখা দেয়, আমাদেরকে টাকা দেয় না। এখন সাগর অনেকটা শান্ত, তবে এই সময়ে বাড়ে জলদস্যুদের দৌরাত্ম্য। তাই সাগরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীদের। জেলেরা যাতে নিরাপত্তাভাবে নিরবিচ্ছিন্নভাবে তারা যাতে মাছ ধরতে পারে সেই জন্য জলদস্যুতা থেকে মুক্ত রাখার জন্য, জলদস্যু থেকে দূরে থাকার জন্য আমরা কোস্টগার্ড এবং নৌবাহিনীর তৎপরতা বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কক্সবাজারে নিবন্ধিত ও অনিবন্ধিত নৌযান রয়েছে 6000-এর বেশি, আর 1 লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 64,004 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ষড়ঋতুর দেশে এখন হেমন্ত। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। গ্রাম বাংলার মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা। মানিকগঞ্জে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবিতে রিপোর্ট। ঋতু পরিক্রমায় এখন হেমন্ত। গ্রীষ্মের খরতাপ ও বর্ষার ভেজা ভাব পেরিয়ে প্রকৃতিতে এক নীরব মাধুর্য। কিছুটা শীতের ছোঁয়ায় আকাশ থাকে নীল, আর সূর্যের আলোতে মৃদু উষ্ণতা। সকালে রোদে মুক্তোর মতো ঝিকিমিকি করে শিশিরে ভেজা ঘাস, আর বাতাসে পাকা ফসলের মিষ্টি ঘ্রাণ। হেমন্ত মানে গ্রাম বাংলায় ধান কাটার উৎসব। কৃষিজীবী মানুষের জীবনের আনন্দ আর পরিশ্রমের মিশেল এই ঋতু। হেমন্ত যেন ঐতিহ্য আর একতার প্রতিফলন। মানিকগঞ্জে চলতি মৌসুমে আউশ, আমন ও কালো মানিক সহ বিভিন্ন জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। ধান মাড়াই করে শুকানোর পর তোলা হবে ঘরে। এরপর হবে পিঠাপুলির উৎসব। 3 সিজন ধান বোনা হয়েছে, ফসলও কিন্তু আমরা ভালো পাইছি। এইরকম ফসল হলে পরে আমাদের গ্রামে কোনো অবস্থা ভালোই থাকবে। হেমন্ত তো ধান কাটতে আছি, খুব ভালোই লাগতেছে। কৃষকের মনে আনন্দ হলো যে সে নতুন করে পিঠা তৈরি করবে, খাবে, এবং তাদের একটা নবান্ন উৎসবের মতো একটা আমেজ তৈরি হয়েছে সারা মানিকগঞ্জে। এই আমেজ শুধু মানিকগঞ্জে না, সারা বাংলাদেশে এই আমেজ শুরু হয়েছে। মানিকগঞ্জে চলতি মৌসুমে 13,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।
যারা সংস্কারের পক্ষে থাকবে তারাই আগামী সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে ঝালকাঠিতে এনসিপির জেলা শাখা আয়োজিত সভায় তিনি আরও বলেন, জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়োজন হলে কোনো দলের সঙ্গে জোট বাঁধবেন সে বিষয়ে পর্যালোচনা চলছে। এই সংসদে যারা সংস্কারের পক্ষে থাকবেন তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন। সেই জায়গা থেকে আমরা পর্যালোচনা করছি, আমাদের নিজেদের মধ্যেই আলোচনা হচ্ছে এবং আমরা মনে করি আমরা সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই অর্জন করতে পারব। আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছি, আমরা সবাই বাংলাদেশের সবাই একটা ভোটের, একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা ভোটের অপেক্ষায় রয়েছে এবং এই ভোটটা যেন অনুষ্ঠিত হতে পারে সেটার দায়িত্ব আমাদের সকল রাজনৈতিক দলের। গণতন্ত্র পুনরুদ্ধারই আগামী নির্বাচনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এবারের নির্বাচনে কায়েম হবে উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতি। মৃত মানুষ ভোট দেওয়ার সংস্কৃতিও বন্ধের আশা জানান তিনি। এ সময় সব রাজনৈতিক দলকে ভালো হওয়ার সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। এই ভোটের লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এই ভোটের লক্ষ্য হবে বাংলাদেশে উন্নয়ন এবং স্থিতিশীল রাজনীতি কায়েম করা। গত 1 বছরে বাংলাদেশের মানুষ আপনাদের যে ভালো হওয়ার সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি আপনারা কাজে না লাগান তাহলে আগামী দিন অশান্ত হয়ে পড়বে। এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কবর থেকে উঠে এসে কোনো মা, কোনো বাবা, কোনো ভাই, কোনো বোন কবর থেকে উঠে এসে রাতের বেলায় ভোট দিয়ে না যায়। গত মাসে সরকার যথেষ্ট সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। 15 বছরের জঞ্জাল 15 মাসে পরিষ্কার করা যায় না, তারপরও আপ্রাণ চেষ্টা করে একটি স্বচ্ছ ও প্রশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হওয়ার কথা জানান তিনি। গতকাল সন্ধ্যায় পঞ্চগড় সদরের দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা আয়োজিত শানে রেসালাত সম্মেলনে সব কথা বলেন উপদেষ্টা। 15 বছরের জঞ্জাল 15 মাসে এগুলো পরিষ্কার করা যায় না, তারপরে আপ্রাণ চেষ্টা করেছি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি এবং হজের টাকা ফেরত দিয়েছি। 39 কোটি টাকা এজেন্সির টাকা যেগুলো সৌদি আরবে ছিল এগুলো আমি ফেরত দিয়েছি এবং আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে দুর্নীতির কোনো স্কোপ নাই। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মিডিয়া সেলের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। শেরেবাংলা নগর থানা পুলিশ গ্রেফতার করেছে 18 জন, সিটিডিসি গ্রেফতার করেছে 13 জন, খিলক্ষেত থানা পুলিশ 4 জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ 2 জন, বাড্ডা থানা 3 জন, বনানী থানা 3 জন এবং তেজগাঁ থানা 3 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে জমজমাট ইলিশের বেচাকেনা। সরবরাহ বাড়লেও চড়া দরে বিক্রি হচ্ছে ইলিশ। সেখানে এই মুহূর্তে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, 22 দিনের নিষেধাজ্ঞার পর যে ইলিশ বাজারে সরবরাহ হচ্ছে সেটা কিন্তু পরিমাণ আরো বেড়ে গেছে এবং বড় আকারে প্রচুর ইলিশ বাজারে দেখা যাচ্ছে এবং এই ইলিশের পসরা চারিদিকে ছড়িয়ে থাকলেও কিন্তু দামে চড়া পরিস্থিতি কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানে কিন্তু এই যে 1.5 কেজি ওজনের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2600 টাকা কেজি দরে, আর যেগুলো 1 কেজি ওজনের ইলিশ সেগুলো কিন্তু 2100 থেকে 2200 টাকা বিক্রি হচ্ছে। ছোট আকারে যেগুলো
যেগুলো 200-250 গ্রামের ইলিশ সেগুলো কিন্তু 300 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখানকার যে ইলিশগুলো পসরা সাজানো হয়েছে আপনারা দেখছেন যে বিভিন্ন ভাবে কিন্তু এই যে স্তূপ করে রাখা হয়েছে এবং পসরায় রয়েছে সব ইলিশই কিন্তু তারা বলছেন যে পদ্মার, কিন্তু এখানে কিন্তু সব ইলিশ উপকূলীয় ইলিশ বলে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানকার যে পদ্মা এবং মেঘনায় ইলিশ পাওয়া যাচ্ছে সেইগুলো কিন্তু বাজারে তেমন নেই। এবং এখানকার যে এই উপকূলীয় ইলিশের এই চড়া দর, এই দরে কিন্তু ইলিশের স্বাদ নিতে যারা আসছেন তারা কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করছেন। কারণ হচ্ছে এই ইলিশের প্রতি যে আকর্ষণ সেটি কিন্তু এই ধলেশ্বরী তীরের যে বিশাল মৎস্য আড়ত, সেই মৎস্য আড়ত ঘিরে কিন্তু মানুষের উচ্চপ্রদ ভিড় থেকে সেটি পরিলক্ষিত হয়। এবং ইলিশের পাশাপাশি কিন্তু এখানে নানা ধরনের মাছের পসরা আমরা দেখছি, যেগুলো সাগরের মাছ ছাড়াও কিন্তু এখানকার খাল বিলের মাছ রয়েছে। এবং এখানে যে ঝাটকা সংরক্ষণের জন্য, যে মা ইলিশ সংরক্ষণের পর ঝাটকা সংরক্ষণের জন্য কিন্তু নানা রকম তৎপরতা চলছে। এবং সেটি কিন্তু এই যে ছোট আকারের ইলিশ ধরা সেটি 30শে জুন পর্যন্ত নিষিদ্ধ করেছে সরকার। এবং সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু কাজ চলছে। একই সঙ্গে এখানকার যে মা ইলিশ রক্ষা অভিযান, সেই অভিযান চলাকালে যে প্রচুর মা ইলিশ নিধন হয়েছে সেই ব্যাপারেও কিন্তু সতর্ক থেকে জেলা মৎস্য অফিস এবং জেলা প্রশাসন থেকে নানা কারেন্ট জাল কারখানা রয়েছে, সেখানে কিন্তু অভিযান চলেছে। তবে এইসব অভিযানে কিন্তু এখনো কারেন্ট জাল উৎপাদন বন্ধ হয়নি। একই সঙ্গে যে এই জেলায় যে মাছের উৎপাদন সেটি বলছেন যে 31 লাখ মেট্রিক টনেরও বেশি কিন্তু মাছ এই জেলায় উৎপাদন হয়, যেটি নদী বেষ্টিত। আপনারা জানেন যে পদ্মা, মেঘনা এবং ধলেশ্বরী সহ আশপাশে অনেক নদী রয়েছে। সেই নদী এবং খাল বিলগুলোতে প্রচুর মাছের উৎপাদন হয়। এই উৎপাদন আরো কিভাবে বাড়ানো যায় সেগুলো। একই সঙ্গে যে এই জেলা যে মাছের উৎপাদন সেটি বলছেন যে 31 লাখ মেট্রিক টনেরও বেশি কিন্তু মাছ এই জেলায় উৎপাদন হয়, যেটি নদী বেষ্টিত। আপনারা জানেন যে পদ্মা, মেঘনা এবং ধলেশ্বরী সহ আশপাশে অনেক নদী রয়েছে। যে নদী এবং খাল বিলগুলোতে প্রচুর মাছের উৎপাদন হয়। এই উৎপাদন আরো কিভাবে বাড়ানো যায় সেগুলো যেমন দেখা হচ্ছে। একই সঙ্গে কিন্তু ইলিশের উৎপাদন দিন দিন এই জেলায় হ্রাস পাচ্ছে। এবং এই ইলিশের উৎপাদন এখন কিন্তু 790 মেট্রিক টনেরও বেশি উৎপাদন হচ্ছে। তবে এই পরিমাণটি কিন্তু হাজারের বেশি ছিল। সেই উৎপাদনকে আরো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে কিন্তু তাদের তৎপরতার কথা বলা হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের আড়তের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। এদিকে বাজারে আমদানি বাড়ছে শীতকালীন সবজিরও, দামও অনেকটা নাগালের মধ্যে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেহেরপুর বড় বাজার কাঁচামাল আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাব তার কাছে। মেহেরপুরের যে এই বড় বাজার আড়তে, কাঁচামাল আড়তে প্রতিদিন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার কাঁচামাল আমদানি হচ্ছে। এবং বিভিন্ন জেলার বিভিন্ন সবজি বিক্রেতাদের কাছে কিন্তু এই কাঁচামাল বিক্রি করা হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে সকাল থেকেই বিভিন্ন ধরনের সবজিগুলো এই কাঁচামালের আড়তে আসা শুরু করেছে। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি অন্যান্য সবজিও কিন্তু আসছে। এবং বেশি এখন যেগুলো আমদানি হচ্ছে সেগুলো হচ্ছে শীতকালীন সবজি। এই শীতকালীন সবজি গেল এক সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম প্রতিদিনই 2 থেকে 3 টাকা করে কমছে বলে জানাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্টরা। তো যেটুকু জানা যাচ্ছে যে হচ্ছে শীতকালীন সবজি প্রথম দিকে যে শুরুতে যে দাম হাঁকা ছিল এখন কিন্তু তা অনেকটাই কম। আসলে ক্রেতাদের অনেকটাই নাগালের মধ্যে। সবচেয়ে কম দাম যদি আমরা বলতে চাই, মূলা, মিষ্টি কুমড়া থেকে শুরু করে অন্যান্য সবজি যা 100 থেকে 150 টাকা দিয়ে শুরু করেছিল, যে ফুলকপি, বাঁধাকপি কিংবা শিম, ফুলকপি, বাঁধাকপি, শিমের দাম কিন্তু এখন 30 থেকে 40 টাকা নিচে নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য সবজির মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, এই মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু এখন অনেকটাই মানে যেমন ছিল আগে ঠিক তেমনই রয়েছে। তাছাড়া আলুর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এছাড়া শীতকালীন বিভিন্ন সবজিগুলো কিন্তু প্রতিনিয়তই দাম কমছে এবং
কৃষকরা কিন্তু এক্ষেত্রে কিছুটা অসন্তোষ দেখাচ্ছে, কারণ হচ্ছে তাদের উৎপাদিত ফসলের দাম যেটা সেটা কিন্তু অনেকটাই তারা বলছে যে কাঙ্ক্ষিত মূল্য তারা পাচ্ছেন না। ব্যবসায়ীরাও কিন্তু প্রতিনিয়ত দাম কমার কারণে তারা লোকসান গুনতে হচ্ছে কিংবা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তাদেরকে ব্যবসা করতে হচ্ছে বলে জানাচ্ছেন। এছাড়া যে সকল এই সংশ্লিষ্ট বাজার আড়ত মালিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে একদিনকার যে কাঁচামাল পণ্য আছে সেগুলো যদি তারা নিয়ে রাখে তাহলে কিন্তু পরের দিন সেটির দাম অনেকটাই কমে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু কোনো ধরনের ঝুঁকি নিতে পারছেন না ব্যবসার ক্ষেত্রে। তো আর পাশাপাশি যদি বলি যে হচ্ছে প্রতিদিন এখানে যে পরিমাণে কাঁচামাল পণ্য আসে সেই পরিমাণ কাঁচামাল পণ্য দিন দিন বাড়ছে, কারণ হচ্ছে শীতকালীন এখন যে সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজিগুলো কিন্তু এখন নিয়মিত আসছে এবং শীত যতই বাড়বে শীতকালীন সবজিগুলো কিন্তু ততই আশা বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। তবে দাম কিন্তু এখন অনেকটাই নাগালের মধ্যে এবং ক্রেতাদের স্বস্তির মুখে চলে এসেছে বলে জানাচ্ছেন ক্রেতারা। এই ছিল মেহেরপুরের কাঁচামাল পণ্যের খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুর থেকে। হাজার হাজার নন এমপিও শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া। শুক্রবার সকালে যশোর দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের এমপিও ভক্তির আন্দোলন সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রস্তুতির সভায় এ মন্তব্য করেন তিনি। নন এমপিও ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সভায় খুলনা বিভাগের 10 জেলার শিক্ষক নেতৃবৃন্দ সহ নিম্ন মাধ্যমিক, কারিগরি, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, তাদের উপর কোনো ধরনের নিপীড়ন হলে ছাড় দেয়া হবে না। আমরা আন্দোলন করতে চাই না, এখনো প্রায় 48 ঘন্টা সময় আছে। আমরা যদি শনিবারের মধ্যে প্রজ্ঞাপন পাই আমাদের আর ঢাকা যাব না, কিন্তু যদি ঢাকা যাই একেবারে সার্বজনীন ঘোষণা দিতে হবে। আমাদের 2 থেকে 2,500 প্রতিষ্ঠান আছে, আমাদের 3 থেকে 3,500 নন-এমপিও শিক্ষক আছে, অনার্স পাস আছে, ডিগ্রি, কারিগরি, মাদ্রাসা সমস্ত ক্ষেত্র থেকে প্রত্যেকটা স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে আমাদের দাবি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। গাজায় 30 ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, তবে বেশিরভাগ মরদেহই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজাবাসী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 1 মাস ধরে চলছে শাটডাউন। বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বন্দ্বে থমকে আছে প্রশাসন। বেতন পাচ্ছেন না লাখো সরকারি কর্মী। খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন
কোটি মানুষ। এরই মধ্যে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরির দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের 1 তারিখে শুরু হওয়া শাটডাউন বা সরকার অচলাবস্থা এখন মার্কিন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম। 1 মাস পেরিয়ে গেলেও বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্রেটরা। বাজেট পাশে ব্যর্থ হওয়ার পর থমকে গেছে প্রশাসন। প্রায় 7,30,000 কর্মী বিনা বেতনে কাজ করছেন। ছুটিতে আছেন আরও 6,70,000 কর্মী। ডেমোক্রেটরা আপোষ না করলে ব্যাপক কর্মী ছাঁটাই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বড় আঘাত এসেছে নিম্ন আয়ের জনগোষ্ঠীর উপর। 4,20 লাখ মার্কিন নাগরিক যে খাদ্য সহায়তা পেতেন তা এই সপ্তাহে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে। খাদ্য সহায়তা চালু রাখতে ডেমোক্রেটরা $5 বিলিয়ন জরুরি তহবিল ব্যবহার করার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে আইনগতভাবে ওই তহবিল ব্যবহার করা সম্ভব নয়। স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়ন না হলে প্রিমিয়াম বেড়ে যেতে পারে গড়ে 114%, যা মারাত্মকভাবে প্রভাব ফেলবে 2 কোটিরও বেশি মানুষের জীবনে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ডেমোক্রেটরা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন সময় এসেছে ফিলবাস্টার নিয়ম তুলে নিউক্লিয়ার অপশন চালু করার। এতে 60 ভোটের বাধা তুলে সাধারণ সংখ্যা গরিষ্ঠতা অর্থাৎ 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ডেমোক্রেটদের বাধা এড়িয়ে দ্রুত সরকারি কার্যক্রম চালুর পথ খুলতে চান ট্রাম্প। তবে এ নিয়ে রিপাবলিকানদের মধ্যেই দেখা দিয়েছে মতভেদ। অনেকে ট্রাম্পের এই বক্তব্যের সমর্থন করলেও কেউ কেউ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে চীন। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত থাকতে হবে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে সাফ জানিয়েছেন, এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাব কখনোই মেনে নেওয়া হবে না। তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। সামরিক উত্তেজনা লেগেই থাকে উভয় পক্ষের মধ্যে। চীন বিরোধী প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব পাওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছে বেইজিং। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন তাইওয়ানের মধ্যে আগুনে ঘি ঢালছে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পর মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। বৈঠকে তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত হওয়ার আহ্বান জানান ডং জুন। বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করবে না বেইজিং। অন্যদিকে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। তিনি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। এই কূটনৈতিক সফরে চীনা প্রভাব ঠেকিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করছেন হেগসেথ। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে সাফ জানিয়েছেন, এক চীন নীতি ও দ্বৈত ব্যবস্থায় রাজি না তাইপে। শুক্রবার দ্বীপটির হুকো সামরিক ঘাঁটিতে প্রথম M1A2T আব্রামস ট্যাঙ্ক ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে শক্তিই হবে প্রকৃত শান্তির ভিত্তি। লাই চিংতে আরও বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। তৃতীয় টি-20তেও ছন্ন ছাড়া বাংলাদেশ। টাইগারদের 5 উইকেটে হারিয়ে ধবল ধুলাই করল উইন্ডিজ। ক্লান্তির অজুহাত লিটনের, ব্যাটাররা ব্যর্থ হলেও পরিবর্তনে অনীহা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ওমরা ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে সৌদি সরকার। এখন থেকে ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাস পর্যন্ত কার্যকর থাকবে, যেখানে আগে এই মেয়াদ ছিল 3 মাস। এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে সৌদি আরবে প্রবেশের পর মুসল্লিরা আগের মতোই 3 মাস অবস্থান করতে পারবেন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ওমরা ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ না করলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি সরকারের এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
সৌদি সরকারের তথ্য মতে চলতি বছরের জুন মাসের শুরু থেকে নতুন ওমরা মৌসুমে এখন পর্যন্ত 40 লাখের বেশি বিদেশি মুসল্লিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এটি রেকর্ড সংখ্যক বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরবের ন্যাশনাল ওমরাহ ও ভিজিট কমিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ ওমরা পালনের অংশ হিসেবেই ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের সেবায় আরও শৃঙ্খলা আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। দেশটিতে তীব্র গরমের পর শীতের শুরু থেকেই ওমরা পালনকারী যাত্রীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। হজ পালনে সার্বিক ব্যবস্থাপনার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সামনে আসছে রমজান উপলক্ষে সারা বিশ্বের হাজিদের একটা চাপ নিয়ন্ত্রণে আনতে এই কারণে 3 মাসের মেয়াদ থেকে 1 মাস করা হয়েছে সাময়িক সময়ের জন্য। হয়তো পরে গভর্নমেন্ট এদেশের সৌদি আরব সরকার আবার আগের নিয়মে নিয়ে আসতে পারে। সৌদি আরবে আগত বিদেশি মুসল্লিদের হজ ও ওমরা পালনে নিরাপত্তা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সরকারের নতুন এই ভিসা নীতির ফলে যাত্রীদের আগমন ও প্রস্থান সুনির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এর ফলে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের লাহোরের বায়ু দূষণ। বাতাসের মান চরম বিপজ্জনক পর্যায়ে আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে চলমান অ্যান্টি স্মোক বা ধোঁয়াশা বিরোধী অভিযান আরও জোরদার করেছে লাহোর পুলিশ। একই চিত্র প্রতিবেশী দেশ ভারতেও। কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় কাটেনি রাজধানী নয়াদিল্লির ধোঁয়াশা। শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইস বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir। বায়ু দূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। চারপাশে ধূসর ঘন ধোঁয়ায় এমনভাবে ডুবে আছে যে নির্দিষ্ট দৃষ্টিসীমার মধ্যেও সবকিছু ঠিকঠাক দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায় বাসিন্দাদের। এমন পরিস্থিতির জন্য নিজেদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আমরা নিজেরাই এই সংকটের কারণ। দুঃখজনক হলো আমরা আমাদের দেশকেই অবহেলা করছি। এতে সবচেয়ে বেশি ভুগছে আমাদের বাচ্চা আর বয়স্করা। এদিকে লাহোর পুলিশ তাদের চলমান অ্যান্টি স্মোক বা ধোঁয়াশা বিরোধী অভিযান আরও জোরদার করেছে। চলতি বছর এখন পর্যন্ত শহরের বিভিন্ন থানায় প্রায় 200 মামলা হয়েছে। এতে 2 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঢাকঢোল পিটিয়ে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় কাটেনি ভারতের দিল্লির ধোঁয়াশা পরিস্থিতি। স্থানীয় সময় শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইস বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir। প্রতি শীত মৌসুমে রাজধানী ও আশপাশের নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলা, যানবাহনের কালো ধোঁয়া আর ফসল পোড়ানোর ধোঁয়া জমে দূষণ চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ ও কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। দূষণ মোকাবেলায় পরিকল্পিত ব্যবস্থা থাকা দরকার। কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কেউ মানে না, এমনকি কর্তৃপক্ষও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। বায়ু দূষণের কারণে ভারতের বাসিন্দাদের অনেকেই শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতা নিয়ে দিন পার করছেন। দূষণ রোধে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি নির্মাণ কাজ স্থগিত ও ব্যক্তিগত যানবাহন ব্যবহার সীমিত করার মতো পদক্ষেপ নিয়েছিল কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যায় প্রাণহানি বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত 11 জন নিখোঁজ রয়েছেন। টানা কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট এই বন্যায় 1,16,000-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে 5,000 হেক্টর ফসলি জমি। সড়ক ও রেলপথের ক্ষতির পাশাপাশি যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে শনিবার পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। কিছু এলাকায় দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ 500 মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মলদোভার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আলেক্সান্দ্রো মন্টেয়ানো। স্থানীয় সময় শুক্রবার তাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে দেশটির নেতৃত্ব দেবেন 61 বছর বয়সী অর্থনীতিবিদ মুন্টেয়ানো। রাশিয়ার রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে ইউরোপমুখী সংস্কারই তার সরকারের মূল লক্ষ্য। জাপানের রাজধানী টোকিওতে শ্রম, সময় আর প্রযুক্তির নিখুঁত সমন্বয়ে গড়ে উঠেছে শিনজুকু স্টেশন। প্রতিদিন গড়ে 35 থেকে 37 লাখ যাত্রী স্টেশনটি ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে ছুটে যান। যাত্রী সুবিধা নিশ্চিত করতে স্টেশনটিতে রয়েছে 36টি প্ল্যাটফর্ম, 200-র বেশি বহির্গমন পথ, বিস্তৃত আন্ডারগ্রাউন্ড যার গভীরতা প্রায় 4 তলা একটি বিল্ডিংয়ের সমান। বিস্তারিত শাকিল মাহমুদের রিপোর্টে। জাপানের রাজধানী টোকিওর শিনজুকু স্টেশন প্রতিদিন যেখানে ভিড় জমায় প্রায় 35 থেকে 37 লাখ যাত্রী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম থাকা এই স্টেশনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন। এখানে চলছে 5টি রেল কোম্পানির ট্রেন। প্রতিদিন একযোগে ছুটে চলে কয়েক হাজার ট্রেন, কিন্তু আশ্চর্যের বিষয় সময়সূচি থেকে 1 মিনিটও দেরি হয় না। পুরো স্টেশন জুড়ে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা, স্মার্ট গেট আর যাত্রী সেবায় নিয়োজিত শত শত কর্মী। শিনজুকু স্টেশন দিয়ে চলে মোট 5টি রেল কোম্পানির ট্রেন, জেআর ইস্ট, কেইও, ওদাকিও, টোকিও মেট্রো ও তোইয়ু সাবওয়ে। প্রতিদিন প্রায় 35 থেকে 37 লাখ মানুষ যাতায়াত করেন এই একক স্টেশন দিয়ে। প্রতি 3 মিনিট অন্তর নতুন ট্রেন ছাড়ে শিনজুকু স্টেশনে, আর গড়ে প্ল্যাটফর্মে ট্রেন অবস্থান করেন মাত্র 18 সেকেন্ড। সময় মেনে চলার এই নিখুঁত ব্যবস্থাপনা নিশ্চিত হয় স্টেশনের অটোমেটেড কন্ট্রোল সিস্টেম ও রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে সেফটি ডোর, ক্যামেরা ও সিগন্যাল সেন্সর। প্রতিবন্ধী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতিদিন সহায়তা দিয়ে থাকে শত শত প্রশিক্ষিত কর্মী। দিনের শুরু থেকে শুরু করে রাতের শেষ ট্রেন পর্যন্ত শিনজুকু স্টেশন চলছে নিরবিচ্ছিন্ন ছন্দে। এটা শুধু গণপরিবহন নয়, এটা টোকিওর প্রতিদিনের জীবনধারার চিত্র। টোকিওর শিনজুকু স্টেশন থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। শেষ ম্যাচেও পাত্তা পেল না বাংলাদেশ। ক্যারিবিয়ানদের কাছে 5 উইকেটে হেরেছে লিটন দাসের দল। টস জিতে প্রথমে ব্যাট করে তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা 89 রানের পরও 151 রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাবে রোস্টন চেজ আর অগাস্টির 50-তে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা। 3-0-তে সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। পেল হোয়াইট ওয়াশের লজ্জা। বিশ্বকাপের আগে যা দিচ্ছে অশনি বার্তা, তবে এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা, যে কারণে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছেন তারা। ক্যারিবিয়ানদের কাছে হোয়াইট ওয়াশের পর দলের ব্যর্থতা ঢাকতে এমন মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। তার মতে বৈচিত্র্যময় শট খেলায় আরও দক্ষ হতে হবে টাইগারদের, তবে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নয় লিটন দাস। প্রেশারে তো আমরা পড়েছি, 3টা গেমেই পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে, তারা অনেক ভালো বল করেছে, তাদের ব্যাটিংও খুব ভালো ছিল। অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ বেসিসে রান করবেন না, চিন্তার কোনো বিষয় না, বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন, অনেকদিন ধরেই খেলে আসতেছে। সামটাইমস 2-1টা সিরিজ এমন যেতে পারে, কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা 2-2.5 মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক। সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট। অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে, সব ধরনের শটই খেলতে হবে। আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলি, সেটাও একটা পয়েন্ট। ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে। আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার্স সুইপ মারে, সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আছি। ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে। একটা প্লেয়ারের 5-6টা ম্যাচ খারাপ যেতেই পারে, এর মানে সে খারাপ প্লেয়ার না। যে জিনিসটা বললাম, সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় সে জায়গাটা ফোকাস দিবে, ব্যাটিং কোচ আছে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে। আর ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে। যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দিবে, যদি না দেয় সেম একই জায়গায় থাকবো। আবারও সাকিবের প্ল্যাকার্ড কাণ্ডে বিতর্ক চট্টগ্রামে। বিসিবি কর্তারা প্রতিশ্রুতি দেওয়ার পরও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নাম সম্বলিত কোনো ব্যানার নিয়ে
মাঠে ঢুকতে দেওয়া হয়নি ভক্তদের। পুলিশ বলছে আগের ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বিসিবি সিকিউরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জানান শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ ছাড়া যে কোনো প্লেয়ারের নামের ব্যানার ফেস্টুন ঢোকার অনুমতি আছে দর্শকদের। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট। পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বিসিবি কর্তাদের এমন মন্তব্যের পরদিনই চট্টগ্রামে ঘটেছে আবারও সেই একই কাণ্ড। সাকিবের নামে প্ল্যাকার্ড দেখিয়ে আটকে দেয়া হয় এক ভক্তকে। শুধু তাই নয়, হেনস্থার শিকারও হতে হয় সেই ভক্তকে। প্ল্যাকার্ডটাও ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন সেই পুলিশ কর্মকর্তা। সাগরিকা দ্বিতীয় টি-20তেও সাকিবের এই প্ল্যাকার্ড কাণ্ডে হয় হাতাহাতির মতো ঘটনা। 6 জনকে গ্রেফতার করে পুলিশ, যার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান পুলিশ কর্মকর্তা। সামান্য একটা প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, 307-এর মামলা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে বলতেছে, মানুষের জীবন নিয়ে তার জীবনের চাইতে তো বিশেষ সিদ্ধান্ত বড় হতে পারে না। বিশেষ সিদ্ধান্ত দিয়েছে এই জন্যই ঢুকছে কার্ড নিয়ে, কিন্তু মানুষ তো আটকেছে তাকে। মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষ যখন মারামারি তৈরি হচ্ছে, তাহলে তো আমরা এটা আর চলতে দিতে পারি না। তবে বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে ভিন্ন কথা। শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ লেখা ছাড়া যে কোনো ক্রিকেটারের নামে প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার অনুমতি আছে দর্শকদের। পুলিশকেও দেয়া হয়নি এমন কোনো নির্দেশনা। কেউ যদি আই মিস ইউ সাকিব আল হাসান, আই মিস ইউ তামিম ইকবাল, এইগুলা নিয়ে আমরা কোনো সময় মানা করি না। আমরা অ্যাকচুয়ালি চাই যে এরকম লেখা হলেই আমরা অ্যালাউ করতে পারবো। বাট কাউকে যদি টন করে কোনো কথা বলা হয়, লেট ইট বি বিসিবি, কোনো প্লেয়ার মানে তাদের কোনো রকম অ্যাট্রিবিউট, অনেক রকম কথা হয়, এই জিনিসগুলো আমরা কোনো মতে প্রমোট করতে চাই না। সো এই একটা জিনিসই মোটামুটি বলা আছে যে আপনারা এরকম জিনিস অ্যালাউ করেন না। প্রিয় খেলোয়াড়ের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার রীতি আছে প্রায় সব দেশেই, তবে এসব নিয়ে সমস্যা শুধু কেবল বাংলাদেশেই। এদিন শুধু সাকিবই নয়, সাব্বির কিংবা দলে থাকা লিটনের নামের প্ল্যাকার্ড নিয়েও মাঠে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী বিপিএলে অংশ নিচ্ছে না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। শারীরিক অসুস্থতার জন্য বিপিএলে অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম বলেই জানান তিনি। এছাড়া নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ হারকে খেলার স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন সাবেক এই অধিনায়ক। শুক্রবার বগুড়া সদরের এরুলিয়ায় ফুটবল একাডেমির আয়োজনে এক টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আহলের রিপোর্ট। মাঠের চারপাশে উপচে পড়া দর্শক, বাদ যায়নি গাছের ডাল, এমনকি আশপাশের ভবনের চাঁদও। ফুটবল ম্যাচ হলেও এই উন্মাদনা একজন ক্রিকেটারকে ঘিরে। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের একজন তামিম ইকবাল। তারকা ক্রিকেটারকে এক নজর দেখতেই যেন পুরো শহর নেমে আসে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে। বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফুটবল ম্যাচ দেখতে আসলেও সবার আগ্রহ ছিল তাকে ঘিরেই। স্বাভাবিকভাবে আসলো তার মাঠে ফেরার প্রসঙ্গ। সামনে বিপিএল, তামিমের সমর্থকরা মুখিয়ে তার খেলা দেখতে। তবে সমর্থকদের জন্য খুশির কোনো খবর দেননি। আপাতত রাজনীতি নয়, থাকতে চান খেলার মাঠেই। কথা বলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও। লাস্ট 4টা সিরিজ আমার মনে হয় জিতেছে। এই একটা প্রথম সিরিজ আমার মনে হয় 4 সিরিজ করে হয়েছে। আমি অনেক বিশ্বাসী এই টিম নিয়ে। আমার কাছে মনে হয় এই টিমের সব কিছুই আছে সাকসেসফুল হওয়ার জন্য। আর এরকম একটা টিম যখন 4টা-5টা সিরিজ খেলে, যেটাতে 4টা জিতে, তো এটাকে আমরা ফেলিয়ার ধরতে পারি না। তবে ম্যাচ ছিল দারুণ উপভোগ্য। বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ গোলের জন্য একের পর এক আক্রমণে মরিয়া হয়ে ওঠে। খেলা 9 মিনিটে স্ট্রাইকার হুজাইফা নিখুঁত শটে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। এরপর পুরো ম্যাচ জুড়ে আক্রমণ প্রতি আক্রমণের সরগম থাকলেও আর কোনো গোল হয়নি। নিশ্চিত হয় বিদ্যুৎ বয়েজ ক্লাবের শিরোপা। আজকে এখানে খেলা দেখতে আসছি আমরা দূর দূরান্ত থেকে। আজকে খুবই ভালো লাগছে খেলাটা, কোনো ক্যাসাল গন্ডগোল নাই, সবাই মিলিতভাবে খেলাধুলা দেখছি। বড় বারের খেলা উঠেই গেছে, এখন ছোট ছোট বারের খেলাগুলি মজা লাগে না আগে যেরকম দেখছিলাম। জেলার ফুটবল খেলাকে এগিয়ে নিতে পরিকল্পনার কথা জানালেন শীর্ষ নেতা। ফুটবলকে বগুড়াতে, শুধু বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বগুড়াতেও ফুটবলের উত্থান হোক, আমি এটা চাই। খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় গরু ও রাঙাসাপ দলকে ছাগল পুরস্কার সহ ট্রফি তুলে দেন অতিথিরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নতুন রূপে বিপিএলে ফিরতে প্রস্তুত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মালিকানা বদলালেও ম্যানেজমেন্ট অনেকটা একই। প্রস্তাবিত নাম কুমিল্লা ফাইটার্স। ক্রীড়ায় সংশ্লিষ্টতা আর বিপিএলে দল চালানোর অতীত অভিজ্ঞতা দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তবে চিন্তার কারণ সময় স্বল্পতা।
তারকা বিদেশি ক্রিকেটার কিংবা কিট সামগ্রী প্রস্তুতে পর্যাপ্ত সময় নেই বলে দাবি এসএস গ্রুপের। 7 আসরে 4 বারই চ্যাম্পিয়ন, পেশাদারিত্ব আর তারকা খচিত স্কোয়াডে কুমিল্লাবাসীর প্রাণের দলে পরিণত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজনৈতিক পালাবদলে আর নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন চক্রে এই জেলার প্রতিনিধিত্ব করতে চায় কুমিল্লা ফাইটার্স। ভিক্টোরিয়ান্সকে 3 ট্রফি জেতানো প্রধান নির্বাহী কর্মকর্তাকে এরই মধ্যে যুক্ত করেছে ফাইটার্স। ম্যানেজমেন্ট কিংবা দল চালানোতেও একই পদ্ধতি অনুসরণ করতে চায় দল নিতে আগ্রহী এই প্রতিষ্ঠান। আমি 4 বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ছিলাম, 3 বার চ্যাম্পিয়ন, 1 বার রানার্স আপ, সিও হিসাবে ছিলাম। কুমিল্লা একটা ফ্যান বেস অলরেডি ক্রিয়েট করেছে, সো আমরা ফ্যানদেরকে নিরাশা করতে চাচ্ছি না। ফিনান্সিয়ালির কথা বলেছি এবং সর্বোপরি ম্যানেজমেন্টে তো আমি নিজেই দক্ষ এবং কুমিল্লায় যারা আগে কাজ করছে তাদের মধ্যে থেকে যারা আরও প্রফেশনাল তাদেরকে নিয়ে আসবো, নতুন ইনক্লুশন হবে। তবে চিন্তার নাম সময় স্বল্পতা। বিদেশি তারকা ক্রিকেটার কিংবা কিট তৈরিতে যথেষ্ট সময় নেই বলে দাবি কুমিল্লা ফাইটার্সের। গভর্নিং কাউন্সিলে প্রতি দল থেকে প্রতিনিধি রাখার পরামর্শ দিয়েছে দলটার নীতি নির্ধারকরা। হেলমেট, আমরা প্যাড, এগুলি বাংলাদেশে তৈরি করে না, এগুলি আমরা ইন্ডিয়া থেকে এসএস বা অন্যান্য আনি। এখন ওগুলি ইম্পোর্ট করে আনা যে সময় অত্যন্ত কম। এবার হয়তো উইন্ডোটা হয়তো ভালো আছে, কিন্তু এলওআই না পাওয়ার পরে তো আমরা প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আগামী 5 বছরের জন্য কুমিল্লার ফ্রাঞ্চাইজি নিতে চায় এসএস গ্রুপ। এরই মধ্যে পূরণ করেছে গভর্নিং কাউন্সিলের প্রাথমিক সব শর্ত। ক্রীড়া সংশ্লিষ্টতা থাকায় পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। কুমিল্লাবাসীকে নিরাশ করতে চায় না কুমিল্লা ফাইটার্স। অন্যান্য দলের আছে কিনা জানি না, কমপ্লিট একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর আছে যে এলওআই পাওয়ার পরের থেকে ড্রাফট পর্যন্ত আমরা কি করব, চেক লিস্ট আছে। ড্রাফট থেকে খেলা পর্যন্ত কী করব, খেলার সময় কি করব, একটা ম্যানুয়াল আছে। এই ম্যানুয়ালটা আমাদেরকে সাহায্য করবে যে কোনো লোককে পরিচালনা করার জন্য। গতবার তো কুমিল্লা খেলতে পারেনি, তো আবার 5 বছরের জন্য যখন মডেলটা দিচ্ছে, আমরা আশাবাদী যে আমরা কুমিল্লাবাসীকে নিরাশ করব না। বিপিএল এর জনপ্রিয়তায় দরকার পেশাদার সব দল। ভিক্টোরিয়ান্সের মতো দর্শক জনপ্রিয়তা পেতে তাই বড় ফাইটই দিতে হবে কুমিল্লা ফাইটার্সকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আগের দিনের বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। শুক্রবার সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর দুপুর 1:15টায় ম্যাচ রেফারি মাঠে পরিদর্শন শেষে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় খেলা দেখতে আসা হাজারো দর্শককে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের আরও একটি রিপোর্ট। চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, তেমনই শহীদ চান্দু স্টেডিয়ামের দুঃখ আউটফিল্ড। দীর্ঘ 2 দশক পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বগুড়ার এই ভেন্যুতে। বগুড়ায় আফগান ও টাইগার যুবাদের শেষ ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মাঝে ছিল তুমুল উন্মাদনা, কিন্তু ভাগ্যের পরিহাস, এটা আউটফিল্ডের কারণে মাঠে গড়ালো না একটা বল। এ যেন হয়েও হলো না শেষ, অপেক্ষার এই অধ্যায় রয়ে গেল অপূর্ণই। বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা অনিশ্চিত জেনেও সকাল থেকে হাজারো দর্শক জড়ো হন শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ বন্ধুদের, কেউ আবার পরিবারকে সঙ্গে নিয়ে আসেন খেলা দেখতে। এরই মাঝে উভয় দলের ক্রিকেটাররা মাঠে এসে অনুশীলন শুরু করলে আশার আলো দেখা দেয় দর্শকদের চোখে। তবে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্তের ঘোষণায় গ্যালারিতে নেমে আসে নীরবতা। দীর্ঘ সময় অপেক্ষার পর এক বুক হতাশা নিয়ে ফিরে যেতে হয় সবাইকে। এর আগে গত সেপ্টেম্বরে এনসিএল এর ম্যাচও ভেস্তে যায় বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায়। এর আগে একই মাঠে সিরিজের প্রথম ম্যাচ আলো স্বল্পতায় শেষ হয় 24 বল আগেই। ডিএল মেথডে বাংলাদেশ জয় পেলেও পুরো ম্যাচ শেষ না হওয়ায় কিছুটা হতাশা ছিল দর্শকদের মাঝে। ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে বিসিবির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ক্রীড়াপ্রেমীরা দাবি তুলেছেন দ্রুত স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের। সকাল 10টা থেকে এসে বসে আছি, কিন্তু খেলা দেখতে পারি না, খুব হতাশ। সকাল থেকে বৃষ্টি না হওয়ার পরেও খেলা কেন হলো না, এটা দায়ভার বিসিবিকে নিতে হবে। অতি বিলম্বে এই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এই যে কাজ বাকি আছে, আমরা অতি দ্রুত এই সমস্ত কাজ দিয়ে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরবো বলে আশাবাদী। আফগান ও টাইগার যুবাদের বাকি 3টি ম্যাচ মাঠে করাবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শিলংয়ে বাংলাদেশকে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হলেও ভারত দলকে নিয়মের মধ্য থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে, জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল।
তার প্রত্যাশা শেষ 2 ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্ব শেষ করবে বাংলাদেশ। হেড কোচ কাবরেরাকে নিয়ে সমালোচনা হলেও এখনই তাকে সরানো হবে না বলেও জানান তিনি। তবে মিয়ানমার নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে খেলতে না আসায় চটেছেন বাফুফে বস। অভিযোগ করবেন ফিফা এএফসিতে। আরও জানাচ্ছেন পারভিন আক্তার। 18 নভেম্বর বাংলাদেশ বনাম ভারত হাই ভোল্টেজ ম্যাচ, বছরের শেষ ম্যাচ এবং এশিয়ান কাপে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দলের সাফল্য নিয়ে আশাবাদী বাফুফে। আমরা কথা বলবো সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গে। আমরা তো বারবার চেষ্টা করছি, কারণ কেন জানি আমাদের লাক ফেভার করছে না যে সাউথ এশিয়ার বাইরে প্রীতি ম্যাচ খেলার জন্য। নেপালের সাথে আমাদের কিন্তু 2টো ম্যাচ ছিল ফিফার ফ্রেন্ডলি, আমরা একটা খেলতে পেরেছিলাম, আরেকটা পারি নাই। না পারাতে কিন্তু ওই টুর্নামেন্টটা কমপ্লিট হয় নাই। তো এখন যখন নেপালের সাথে একটা ম্যাচ খেলবো তখন ওই সেপ্টেম্বর 6 এবং 9 টুর্নামেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এখন অ্যাটলিস্ট বছরটা ভালোভাবে শেষ করতে। 2টো ম্যাচ আছে এশিয়ান কোয়ালিফিকেশনে। আমরা বিশ্বাস করি যদি ইন্ডিয়া আর সিঙ্গাপুরকে আমরা হারাতে পারি, অ্যাটলিস্ট গ্রুপে আমরা সেকেন্ড প্লেসে থাকতে চাই। 26 মার্চ আমরা যখন শিলংয়ে খেললাম তখন কিন্তু ভারত আমাদেরকে নানাভাবে হেনস্থা করেছে এবং আমরা অনুশীলন সুবিধা নিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সামনে পড়েছিলাম। দেখেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক ভিন্ন। আমরা বাঙালি কালচারটা সবসময় জানি আত্মীয়তার কালচার। দ্যাট ডাজন্ট মিন আমরা ভারতকে কোনো ছাড় দিব, বাট ডেফিনেটলি যেটা মিনিমাম রিকোয়ার্ড রেগুলেশন অনুযায়ী সেই মিনিমাম রিকোয়ারমেন্টটাই আমরা ভারতকে মানে আনইন্টারাপ্টেড আমরা প্রোভাইড করব। আমরা আমাদের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আমরা আরও জোরালোভাবে আমাদের পুলিশের সাথে এবং সেনাবাহিনীর সাথে আমরা মানে কোঅর্ডিনেশন বাড়িয়ে দিয়েছি, যেন এই ম্যাচকে উদ্দেশ্য করে কেউ কোনো উল্টা চিন্তা না করতে পারে। সো আমরা ভারতের প্রতি সেফটি সিকিউরিটি মেজার্স অ্যাকচুয়ালি আরও বাড়িয়ে দিব। কাবরেরাকে রাখার তার ভবিষ্যৎ, তাকে নিয়ে তো এত সমালোচনা। কন্ট্রাক্টটা বেশি দিন আর নাই, তবে কন্ট্রাক্টের বাইরে অনেক কিছু করা যায়, কিন্তু কিছু কারণ বা ব্রিচের কিছু কারণ থাকতে হয়। তো এখন এই মুহূর্তে আমরা ওগুলোর কোনো ভাবছি না। আমরা ভাবছি ভারত ম্যাচ নিয়ে, নেপাল অ্যান্ড দেন ভারত ম্যাচের পরে, সিন্স আমাদের লাস্ট ম্যাচ এই বছরের জন্য হয়ে গেছে, আমরা নেক্সট ক্যালেন্ডারটাও দেখতে হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, নেক্সট এশিয়ান গেমস থাকতে পারে, অলিম্পিক কোয়ালিফায়ার্স থাকতে পারে, সব প্ল্যানিং করে আমরা তখন হয়তো নতুন চিন্তাতে যাব। বাট এই মুহূর্তে ভারত ম্যাচ পর্যন্ত এখন কোনো চিন্তা নেই কারণ। আমরা কিন্তু মিয়ানমার এবং আফগানিস্তানের ম্যাচ দিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ চেয়েছিল যে এক নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে এবং প্রথমবারের মতো আয়োজন করতে, তো যে জিনিসটা হলো না। বাংলাদেশ অলরেডি কিন্তু নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। তো খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম ম্যাচ হিসেবে ইউজ করতে পারে কিনা। তো একটা পর্যায়ে আমরা এগিয়ে গিয়েছি, বাট ডেফিনেটলি মিয়ানমার যে আচরণটা করেছে বাংলাদেশের বিপক্ষে, সেটার ব্যাপারে আমি প্রস্তুতি নিচ্ছি যে একদম সর্বোচ্চ স্তরে আমি যাব, অবজেক্ট করব। যদি কোনো লিগাল অ্যাকশন নিতে হয় আমি লিগাল অ্যাকশন পারসিউ করতেছি, কোনোভাবেই আমি এই ইস্যুটাকে আমি ছাড়বো না। পারভিন আক্তার, সময় সংবাদ, চাঁদপুর। ভারত ম্যাচ সামনে রেখে 15 ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংস দেশে ফিরলেই ঘোষণা করা হবে প্রাথমিক একাদশ। তো এদিকে ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করতে না পারলেও ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজরা। নেই হেড কোচ, এখনো চূড়ান্ত হয়নি প্রাথমিক একাদশ। এরই মাঝে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। তবে প্রথম সেশন করা ফুটবলাররাও জানেন না সামনের দিনগুলোতে কোন ফুটবলাররা তাদের সঙ্গী হবেন। হাবিয়ার কাবরেরার অধীনে এমন সব অদ্ভুত চর্চাই চলছে জাতীয় দলে। হেড কোচ ছুটিতে থাকায় আপাতত লাল সবুজদের ক্যাম্প সামলাচ্ছেন সহকারী কোচ হাসান আল মামুন। প্রাথমিক একাদশ ঘোষণা ছাড়াই কেন শুরু জাতীয় দলের অনুশীলন, সেই প্রশ্নের জবাবে বসুন্ধরা কিংসকে অজুহাত হিসেবে দাঁড় করালেন। ফাইনাল হয় নাই, তো আপনারা যেটা জানেন যে কিংসের খেলা আছে, ওখান থেকে আমরা প্লেয়ার নিব। আমাদের স্কোয়াডটা মূলত 26 থেকে 28 হয়, আপনারা জানেন প্রাথমিক স্কোয়াডটা হংকংয়ের স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে, বাট এটা এখনো ফাইনাল না। প্লেয়ার লিস্ট তো জানি না, কোচ সেটা ভালো জানে এবং কারা আসবেন, বিশেষ করে বসুন্ধরার প্লেয়াররাই তো আসবে, আর আমাদের হামজা সমিত পরে জয়েন করবে। তাছাড়া বসুন্ধরা থেকে কারা কারা জয়েন করবে সেটা কোচিং স্টাফের
আমরা আসলে তো জানি না, আমরা প্লেয়াররা কিভাবে জানতে পারি। 14 ফুটবলারের ক্যাম্প বেড়ে হয়েছে 15 জনে। দলে নতুন করে ডাক পেয়েছেন গোলরক্ষক পাপ্পু হোসেন। স্পেনে থাকলেও ফুটবলারদের পর্যবেক্ষণ ও অনুশীলন নিয়মিত পর্যালোচনা করবেন কাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে শেষ মুহূর্তে হারতে হয়েছে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে। ভুল সূত্রে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান ফুটবলাররা। আমরা এখন প্লেয়াররা হয় কি আমাদের এখন অত কিছু নিয়ে ভাবছি না, কাদের সাথে খেলেছি বা প্রিপারেশন, আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেনস্টে, এটা হচ্ছে আর কি আমাদের মূল উদ্দেশ্য। আমাদের প্লেয়াররা সবাই উজ্জীবিত আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা নিয়ে, এবং প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে। অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য, এবং সবাই প্রিপেয়ার হওয়ার জন্য, প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাসড আছে। এর আগে অনুশীলনে ফুটবলার ঘাটতি পূরণে বয়স ভিত্তিক থেকে বেশ কয়েকজনকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করিয়েছিলেন কাবরেরা। এবার তেমনটা না হলেও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মিডফিল্ডার শেখ মোরসালিন। আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে, তো এখন কোচিং স্টাফ কী ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে। তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে। ভারত ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না ফুটবলাররা। নেপাল সমমানের দল হলেও তাদের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের মতলবে জমকালো আয়োজনে হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে মতলব দক্ষিণ দলকে হারায় মতলব উত্তর। তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের তুলে আনার জন্যই এমন আয়োজন বলে জানিয়েছে বাফুফে। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ভবিষ্যতেও আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। চাঁদপুর থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। কার্তিকের বিকেলে চাঁদপুরে ফুটবল উৎসব। চাঁদপুর জেলার মতলবের ছ্যাঙ্গারচর ডিগ্রি কলেজ মাঠে দুপুর থেকে বাড়তে থাকে দর্শক। আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎসবের সাজে সেজে ওঠে পুরো শহর। চাঁদপুরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলাররা মতলব উত্তর ও দক্ষিণ এ দুই দলে ভাগ হয়ে নামে প্রীতি ফুটবল ম্যাচে। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ এক চুল। চাঁদপুর থেকে উঠে আসা ঢাকার ঘরোয়া ফুটবলের পরিচিত নাম ওয়ান্ডারার্সের ফুটবলাররা শেকড়ের টানে ছুটে যান মাঠে, অংশ নেন ফুটবল উন্মাদনায়। ম্যাচের শুরু থেকেই মতলব দক্ষিণের ওপর ছড়ি ঘুরিয়েছে মতলব উত্তর। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর। তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের তুলে আনার জন্যই এমন আয়োজন বলে জানিয়েছে বাফুফে। বাংলাদেশে যেখানে যেখানে আমরা ট্যালেন্ট পাবো আমরা তাদের খুঁজে বার করব, খুঁজে বার করে আমরা পাইপলাইনটাকে আরো শক্ত করব। আমাদের টার্মের ভিতরে আমরা 64টা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা যাব, অ্যান্ড 64 ডিস্ট্রিক্টে ইতিমধ্যে আপনারা জানেন খেলা শুরু হয়ে গেছে, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 14 মেয়েরা এবং ইন্টার ডিস্ট্রিক্ট। এখন আমরা ফিজিক্যালি যে প্রমিস করেছি সেই প্রমিসটা আমরা অফকোর্স বজায় রাখবো। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে জেলার ফুটবলারদের এগিয়ে নিতেই এমন চমৎকার আয়োজন বলে জানান আয়োজকরা। ভবিষ্যতেও ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস দিয়েছেন তারা। অনেক সুন্দর খেলার কোয়ালিটিও আপনারা বলতে পারবেন যে খেলার কোয়ালিটি অনেক ভালো ছিল, যে উত্তর এবং দক্ষিণ দুটাই কিন্তু খুবই 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 ভালো খেলা উপহার দিয়েছে। খেলোয়াড়দেরকে ধন্যবাদ, সংগঠকদেরকে ধন্যবাদ, সর্বোপরি মতলববাসীকে ধন্যবাদ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পারভিন আক্তার, সময় সংবাদ, মতলব, চাঁদপুর। প্রিমিয়ার লিগের খবর। ওল্ড ট্রাফোর্ডে রুবেন আমরিমের বর্ষপূর্তির দিনে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান আমরিম। ইউনাইটেডের কোচ হিসেবে তার জার্নিটা মোটেও সহজ ছিল না বলে জানান এই পর্তুগিজ কোচ। ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান আরও কয়েক বছর। এদিকে ইপিএল এর শীর্ষস্থান মজবুত করতে বার্নলির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। দুটি ম্যাচই শুরু হবে রাত 9টায়। গত বছর নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন রুবেন আমরিম। দেখতে দেখতে ওল্ড ট্রাফোর্ডে কেটে গেছে 1 বছর। প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে থিয়েটার অফ ড্রিমে 1 বছর পূর্ণ হচ্ছে পর্তুগিজ কোচের। রেড ডেভিলস ডাগআউটে 52 ম্যাচে দায়িত্ব পালন করেছেন আমরিম। ওল্ড ট্রাফোর্ডে এ সময় অনেক উত্থান পতনের সাক্ষী হয়েছেন আমরিম। ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর তিক্ত অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন তিনি। গেল মৌসুমে তার দল লিগ শেষ করে টেবিলের 15 নম্বরে থেকে, তবে সময়ের সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছেন আমরিম।
নতুন মৌসুমে 16 পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে 6 নম্বরে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে হোঁচটের পর টানা 3 ম্যাচ জয় তুলে নিয়েছে ব্রুনো ফার্নান্দেজরা। এবার টানা 4 ম্যাচ জয়ের লক্ষ্য আমরিমের। আমার জন্য এটা লম্বা একটা সফর, যা মোটেও সহজ ছিল না। অনেক ভালো খারাপ মুহূর্ত কাটিয়েছি, তবে এখান থেকে অনেক কিছু শিখেছি। এটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময়ে বিশ্বাস ধরে রাখা ভালো একটি বিষয়। আমার জন্য এখানে থাকা অনেক সম্মানের এবং এখানে আরো কয়েক বছর থাকতে চাই। আমার কোচিংয়ের যে দর্শন, তাতে কিছুটা সময় প্রয়োজন, তবে এখন আমার মনোযোগ পরবর্তী ম্যাচ জিতা নিয়ে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে আক্রমণে কোচের পরিকল্পনায় থাকবেন বেঞ্জামিন সেস্কো, ম্যাথিউ কুইনা ও এমবিউমো। আর মধ্যমাঠে ফার্নান্দেজ, ক্যাসেমিরোর সঙ্গে থাকবেন দালো ও আমাদ। এদিকে চোটের কারণে নেই হ্যারি ম্যাগুয়ের, তবে অনুশীলনে ফিরেছেন লিসান্দ্রো মার্তিনেজ। এদিকে গেল মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা হাতছাড়া হলেও নতুন মৌসুমের শুরু থেকেই টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে আর্সেনাল। 9 ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা, তাই প্রিমিয়ার লিগে ফেভারিটে তারাই। আর চ্যাম্পিয়ন্স লিগেও বেশ ভালো অবস্থানে গানার্স। বোর্নমাউথের সঙ্গে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকতে বার্নলির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। তাই এই ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন মিকেল আর্তেতা। শিরোপার লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা কোচের। আমাদের সামনের ম্যাচগুলোতে বেশি মনোযোগ থাকবে। নিজেদের প্রস্তুত করতে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে চাই, সেই লক্ষ্যে প্রস্তুতিও যথেষ্ট। আমরা সবকিছু ঠিক করেছি, এখন সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী এগোতে নাও পারি, তাহলে সবকিছুতেই পিছিয়ে পড়ব। এখন পর্যন্ত 17 বারের মুখোমুখিতে 13 জয় আর্সেনালের, আর একটিতে জিতেছে বার্নলি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুললেন শাবি আলোনসো। শিষ্যের ওপর কোনো রাগ অভিমান রাখতে চান না রিয়াল মাদ্রিদের কোচ। বলেন, এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় বাজে আচরণের জন্য অনুতপ্ত ভিনিসিয়াস, তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ির কিছু নেই, বরং সবকিছু ভুলে খেলায় মনোযোগ দিচ্ছেন তারা। আর যাই হোক, এই মুহূর্তে দলের মধ্যে কোনো ঝামেলা চাইবে না রিয়াল মাদ্রিদ ফুটবলার, টিম ম্যানেজমেন্ট, কর্তৃপক্ষ কিংবা সমর্থকরা। চরম হতাশার এক মৌসুমের পর শাবি আলোনসোর অধীনে নতুন আশা নিয়ে পথ চলা শুরু হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। নতুন কোচ এখন পর্যন্ত আস্থার প্রতিদানও দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ 15 শিরোপা জয়ী দল এবার আসরের প্রথম 3 ম্যাচেই জিতেছে। লা লিগায় রয়েছে টেবিলের শীর্ষে, 2-এ থাকা বার্সেলোনার চেয়ে এরই মধ্যে এগিয়ে 5 পয়েন্টে। লাস্ট সিজনে যেখানে 4 এল ক্লাসিকোতেই লজ্জায় ডুবতে হয়েছিল, সেখানে এবার প্রথমটাতেই করেছে বাজিমাত। হোম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের চুপ করিয়ে দিয়েছে শাবি বাহিনী। তবে ম্যাচের ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তাকে বদলি করানোয় রেগে মেগে মাঠেই মেজাজ হারান ব্রাজিলিয়ান তারকা। উত্তেজিত হয়ে কোচ শাবির উদ্দেশ্যে কিছু একটা বলতেও দেখা যায়। শঙ্কা জাগে গুছিয়ে ওঠা দলটার মাঝে নতুন করে সমস্যা তৈরি হওয়ার, ছন্দ হারানোর। যদিও পরে টিম ও ফ্যানদের কাছে অফিসিয়ালি ভিনিসিয়াস ক্ষমা চাওয়ায় স্বস্তি ফেরে। এবার শিষ্যর ওই কাণ্ড নিয়ে মুখ খুললেন শাবি আলোনসো। গেল বুধবার আমরা একটা মিটিং করেছি, সেখানে ভিনিসিয়াস ভুল স্বীকার করেছে। আমার মনে হয় বিষয়টা সেখানেই শেষ। এর আগে আনুষ্ঠানিক বিবৃতিতেও সে ইতিবাচক ছিল। আমার এ নিয়ে কোনো ক্ষোভ নেই। অনুশীলনেও সে স্বতঃস্ফূর্ত ছিল। ভিনি সহ দলের সবাই মাঠের খেলায় মনোযোগী। এল ক্লাসিকোতে সাবস্টিটিউট হয়ে চিৎকার করে ভিনিসিয়াস বলেছিলেন রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবেন শিগগিরই, কিন্তু পরে জানা যায় ক্লাবটিতে চুক্তি নবায়ন করবেন সেলেসাও স্টার। সাপ্তাহিক 4 লাখ পাউন্ডের বেশি নিয়ে বর্তমানে লা লিগা ও রিয়ালের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার ভিনি। 6 লাখের বেশি নিয়ে শীর্ষে কিলিয়ান এমবাপে। ক্লাবের কাছ থেকে এমবাপের সমান স্যালারি চান ভিনিসিয়াস। মাকসুম আলম খান, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আইরিন হায়াত। ধন্যবাদ আলিফ আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।